KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি এবং কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমাদের গিফট পার্টনার অবশ্যই অ্যাশিওর, আপনারা জানেন। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করব ভারতের দল নির্বাচন নিয়ে। আমরা জানি যে এশিয়া কাপ চলছে, তবে একই সঙ্গে পাশাপাশি কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল নির্বাচন হয়েছে। দল নির্বাচনে আর বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে সবার আগে স্বাগত জানাচ্ছি কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যকে। জয়জ্যোতি, ধন্যবাদ। তুমি যে পুজোর বাজারে যে প্রোগ্রাম করছো, এটাই তো একটা ভীষণ আশ্চর্যের ব্যাপার। আমার তো মনে হয় যে কোনো দিনই সকালবেলা ওর ফোনটা পাবো যে আজকে পেট খারাপ হয়েছে, আমি আসতে পারছি না, সেটাই একটা বিরল ব্যাপার। তবে আজকে টিম সিলেকশন যেটা হয়েছে ইন্ডিয়ান টিমের, দু একটা আশ্চর্যজনক ব্যাপার আছে। যেমন করুণ নায়ারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার করুণ নায়ারের সত্যিই ট্র্যাজেক্টরিটা খারাপ। আমি ওয়াকিবহাল মহল আজকে ফোন করা একজন বললেন যে ওকে তো ইংল্যান্ডে সুযোগ দেওয়া হয়েছিল, তো ওরও তো করতে পারেনি, তাছাড়া ওর বয়স হয়ে গেছে প্রায় 34 বছর। এবার আজকে স্পোর্টস মেডিসিনের যুগে 39 বছর বয়সে লোকে পারফর্ম করে দিচ্ছে। স্টিভ ওয়াই কথাটা প্রথম বলেন যে এখন কিন্তু আর ওই যে পারফরমেন্সের ক্ষেত্রে যে মাপকাঠিটা আমরা ধরি, সেই মাপকাঠি থাকে না। আগে 36 বছর বলা হতো অনেক বছর, কিন্তু এখন তো 39-40 বছর বয়সে লোকে খেলে দিচ্ছে। মহেন্দ্র সিং ধোনি 43 বছর বয়সে উইকেট কিপিং করছেন আইপিএলে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে করুণ নায়ারকে ছেড়ে ফেলাটা খুব দুঃখের। সেকেন্ডলি আমি জিজ্ঞেস করছিলাম যে অভিমন্যু ঈশ্বরন কেন নেই, কারণ অভিমন্যু ঈশ্বরনের বাবাকে নাকি গৌতম গম্ভীর বলেছিলেন, বা অভিমন্যু ঈশ্বরনকে বলেছিলেন যে আমি যখন চান্স দেবো দুম করে ছেড়ে ফেলবো না। তাহলে এবার ঢুকলেন না কেন? যেখানে নীতিশ রেড্ডি ঢুকেছেন, তাতে শুনলাম যে যেহেতু প্রথম 11-এ তার নির্বাচন নিশ্চিত নয়, তাই তাকে নেওয়া হচ্ছে না। যেহেতু তিনি বহুদিন রিজার্ভসে থেকেছেন, তাই তাদের মনে হয়েছে যে আবার নিয়ে দেশের মাঠে রিজার্ভসে রাখবো। বিদেশে নিয়ে যাওয়ার একটা কারণ থাকতে পারে যে বিদেশে দুম করে রিপ্লেসমেন্ট পাওয়া যায় না, কাজে তখন যখন নিতে পারি তখনই খেলাবো। আমার সেখানেই প্রশ্ন ছিল যে কেন তাকে মিডল অর্ডারও তো ট্রাই করা যেত, কিন্তু মিডল অর্ডার নাকি ট্রাই করা হবে না, করলে ওপেনার হিসেবেই করা হবে। আর ওপেনার হিসেবে যেহেতু জায়গা নেই, অভিমন্যু ঈশ্বরন নেই। আর 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্র জাডেজা কেন ভাইস ক্যাপ্টেন হঠাৎ করে? এর উত্তর হচ্ছে যে ঋষভ পান্ত যেহেতু অ্যাভেলেবেল নেই, তাই তার জায়গায় এবং একটা গিফটও দেওয়া হলো যে তুমি এতদিন সার্ভ করেছো, এবং সত্যি তো রবীন্দ্র জাডেজা কখনো কিছু হননি, তা ডিজার্ভিং, তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এই 3টে আজকের মূল বিষয়বস্তু। অবশ্যই, তবে আমি একবার বলে দেবো যে টিম কি হয়েছে, পুরো টিমটা একবার বলবো। শুভমান গিল অধিনায়ক, রবীন্দ্র জাদেজা সহ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পডিক্কল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব। একদম গৌতমদা, যে আপনি প্রত্যেকটা পয়েন্ট অলরেডি বললেন, তবে এখানে বিষয় হচ্ছে যে ভারতীয় টিম, মানে গৌতম গম্ভীরের ভারতীয় টিম কি মানে এক্সপেরিমেন্ট করতেই চাইছেন না হলে অভিমন্যু ঈশ্বরনের আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়া সফরে গিয়েছে, ইংল্যান্ড সফরে গিয়েছে, কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া খুব কঠিন প্রতিপক্ষ, ইংল্যান্ডও সেরকম, সেই জন্য তাকে সুযোগই দেওয়া হলো না। অভিমন্যু ঈশ্বরন তো এই ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে অ্যাটলিস্ট সুযোগ পাওয়াটা তার প্রাপ্য ছিল। বাংলার ক্রিকেটার বলে বলছি না, ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং অবশ্যই তার ট্র্যাক রেকর্ড সেটাই বলছে। তারপরেও কি রিস্ক নিতে পারলে না গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া? অফিসিয়ালি বলা যাবে না গৌতম গম্ভীর রিস্ক নিতে পারলেন না, কারণ অজিত আগারকার সিলেকশন কমিটির চেয়ারম্যান। কিন্তু সেটা সত্যিই খুব, আমি বলবো যে আশ্চর্যজনক যে এই সিলেকশনটা হলো। জসপ্রীত বুমরা অবশ্য খেলছেন, জসপ্রীত বুমরা নিজে বলেছেন যে তিনি খেলতে চান। আমার মনে হচ্ছিল জসপ্রীত বুমরাকে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রেস্ট দেওয়া হবে। ভারত প্রায় প্র্যাকটিক্যালি ফুল স্ট্রেংথ টিম নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছে, এবং যে যুক্তিগুলো দেওয়া হলো, আমি করুণ নায়ারটা আমি একমাত্র মানতে রাজি নই যে করুণ নায়ারকে কেন তুমি বাদ দিচ্ছ। আর তাতে আমার একজন নির্বাচক বললেন যে আপনি বলছেন একটা 50 করেছেন, সে তো ওখানে আকাশদ্বীপও 50 করেছেন। এবার করুণ নায়ারের ওই প্রবলেম যে যদি তোমার পেছনে যথেষ্ট শক্তিশালী গডফাদার না থাকে, তাহলে তোমাকে ইন্ডিয়ান ক্রিকেটে চিরকাল দুর্ভোগ ভোগ করতে হয়। তাই হয়েছে করুণ নায়ারের ক্ষেত্রে।
অবশ্যই, এবং আমি বলে রাখি করুণ নায়ার প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয় অজিত আগারকারকে, একটা সেন্টেন্স খালি বলবো যে তিনি কি বলেছেন, উইশ উই কুড গিভ এভরিওয়ান 15 or 20 টেস্ট বাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। অজিত আগারকার সিলেকশন কমিটির চেয়ারম্যান, তার বক্তব্য। দিলীপ ভেঙ্গসারকার 27টা 28টা টেস্ট ম্যাচের পর প্রথম সেঞ্চুরি করেন। অনেক ফেলিয়ার সত্ত্বেও খেলানো হয়েছিল এবং সেটাই তো গৌতম গম্ভীর বলে থাকেন যে তিনি নাকি ফেলিয়ার সত্ত্বেও খেলাবেন, কিন্তু সিলেক্টররা বলেছেন তার 34-35 বছর বয়স হয়ে গেছে। মানে কি, একটা ছেলে ট্রিপল সেঞ্চুরি করেছে যখন তার বয়সটা কম ছিল, সেটা ভুলে গেলেন ইন্ডিয়ান সিলেক্টররা। একদমই, এবং করুণ নায়ার নিয়ে প্রশ্ন তো রয়েছেই, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদের একটা কুইজ বলি, আমরা সবসময় কুইজটা শেষে বলি, একটু আগে বলছি। এবারের কুইজের প্রশ্ন, মানে আজকের কুইজের প্রশ্ন হচ্ছে, সচিন তেন্ডুলকর প্রথম যখন মুম্বাইয়ের রঞ্জি ট্রফি খেলতে আসেন, খুব কম দিনের মধ্যে তার সবসময় বিতর্ক থেকে দূরে থাকা, খুব সেফ থাকা, এগুলো দেখে ডেকে টিমমেটরা তার একটা নামকরণ করেছিলেন। আমি জানতে চাই মুম্বাই টিমমেটরা, এই সঞ্জয় মঞ্জরেকর, দিলীপ ভেঙ্গসারকার, যারা তখন টিমে ছিলেন, চন্দ্রকান্ত পণ্ডিত, তারা সচিন তেন্ডুলকরের কি নামকরণ করেছিলেন। অ্যাকচুয়ালি প্রথম সচিন তেন্ডুলকরের সিনিয়র সার্কিটে নামকরণটা সেই প্রথম হয়, সেই নামটা কি ছিল? আজ এবার গতবারের উত্তরদাতার নামটা বলে দাও। একদমই, গতবারের মানে গতকালের যিনি সঠিক উত্তরদাতা তিনি হচ্ছেন রনিত বিশ্বাস, দমদম থেকে, এবং প্রশ্নটা মানে প্রত্যেকে দমদম থেকে অ্যাওয়ার্ড পাওয়াটা খুব রহস্যজনক। না না না, একদম আমার মনে হয় দমদমের লোকদের প্রথমেই অ্যাওয়ার্ড এর উত্তরের বাইরে রাখা উচিত। সব জায়গা থেকে পাচ্ছে, কোনো অসুবিধা নেই, দমদম থেকে উঠেছে, এখন লাকি উইনার রনিত বিশ্বাস। আর উত্তর ছিল মাইক প্রক্টর। কোশ্চেনটা ছিল যে এই যে হরভজন সিং এবং অ্যান্ড্রু সাইমন্সের মধ্যে যে মাঙ্কি গ্যাট কাণ্ড হয়, সেই ম্যাচে সিডনি, সেই টেস্টে 2008 সালে বিখ্যাত সেই টেস্টে, সেখানে ম্যাচ রেফারির নাম কি? তো অনেক আমরা উত্তর পেয়েছি, ভালো ফিডব্যাক পাচ্ছি আপনাদের তরফ থেকে যে সবাই উত্তর দিচ্ছেন। আর লাকি উইনার অবশ্যই রনিত বিশ্বাস দমদম থেকে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অ্যাশোরের তরফ থেকে পেয়ে যাচ্ছে। এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পরিষ্কার হচ্ছে, দমদম থেকে এতগুলো লোক যদি প্রাইজ পায়। কিন্তু এবার আমি আপনাদের একটা কথা বলি, আগে তো এটার জন্য তো অ্যাশোরের গিফট আপনারা পাবেন যারা জিতছেন, কিন্তু এটার জন্য কোনো প্রাইজ নেই। আমি জাস্ট আমার সহায়তার জন্য জানতে চাইছি যে মহাষষ্ঠীর দিন ভারত যখন ফাইনাল খেলবে, আমার সঙ্গে কোঅ্যাঙ্কার হিসেবে কাকে চাইছেন? কারণ ও তো আসবে না, সে প্যান্ডেলে থাকবে, ও প্যান্ডেলে থাকবে। আমি কোঅ্যাঙ্কার হিসেবে কাকে পেতে পারি, কে পেলে আপনাদের ভাল লাগবে, এই প্রশ্নটা বলবেন। কারণ ভারত আরও একটা টুর্নামেন্টের ফাইনালে, এবং জয়জ্যোতি প্রচুর কামনা করেছিল ভারত যদি ফাইনালে না ওঠে তাহলে তো পুরো ছুটি। এবার ফাইনালে ওঠার পর বেচারা কি করবে জানি না, কিন্তু হয়তো দেরির দিকে আসবে না, আগে চলে যেতে চাইবে, কিন্তু আগেও সম্ভব না, ওটা লাইভ করতে হবে। কাজেই ষষ্ঠীতে আমার ধারণা ওর পেট খারাপ কিংবা হালকা জ্বর হতেই পারে। ফাইনালে ভারত অবিসংবাদী ফেভারিট, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা দিন কি ভারতের খারাপ যেতে পারে? আমরা কালকে রাত্রিরে দেখলাম আবার অভিষেক শর্মাকে একটা দুর্দান্ত ইনিংস খেলতে। যদি তোমায় জিজ্ঞেস করছি কি হবে যদি কোনো একদিন ওই যে রিস্ক নিয়ে অভিষেক শর্মা শট খেলেন, তিনি খেলতে পারলেন না, ভারত কি আটকে যাবে? না, ভারতের আটকানোর কোনো চান্সই নেই, কারণ যথেষ্ট লম্বা ব্যাটিং লাইন আপ। কালকে অবশ্যই অভিষেক শর্মা আউট হওয়ার পর রেগুলার ইন্টারভেলে উইকেট পড়ছিল, তবে যা ব্যাটিং লাইন আপ রয়েছে এবং এক্সপেরিমেন্ট যদি একটু কম করেন এক্ষেত্রে গৌতম গম্ভীর, তাহলে মনে হয় আরও বেটার হয়। এবং সঞ্জু স্যামসনকে একটু ঠিকঠাকভাবে ব্যাটিং অর্ডারে ইউজ করা উচিত এবং একটু ভরসা দেওয়া উচিত অবশ্যই। আর ইন্ডিয়ান কালকের ম্যাচটা তো প্র্যাকটিক্যালি নিয়ম রক্ষার হয়ে গেছে, কিন্তু আবার যদি ওই ব্যাটিং অর্ডারে ফেরত যায় তাহলে খুব ভালো, তাহলে ফাইনালের আগে ওই এক সেম ব্যাটিং অর্ডারটা চলবে। একদমই সেই সেম ব্যাটিং অর্ডার চলবে। এবং গতকালের ম্যাচে আমরা দেখেছি শিবম দুবেকে 3 নম্বরে প্রমোট করা হয়েছে। আমি জানি না ফাইনালে সেই ব্যাটিং অর্ডার মানে যেটা গতকাল আমরা দেখেছি সেটা হবে কিনা, তবে ভারতীয় টিম যথেষ্ট সলিড। তবে একটাই কথা বলার, হাই ক্যাচের প্র্যাকটিসটা একটু বেশি করতে হবে। দিলীপের কাছে অবশ্যই এটা রিকোয়েস্ট। এবং 12টি ক্যাচ মিস হয়েছে, গতকাল 5টি ক্যাচ মিস হয়েছে। যদিও বরুণ চক্রবর্তী বলছেন যে এই যে স্টেডিয়ামে যেভাবে আলো রাখা হয়েছে সেটাতে কোথাও একটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে, এবং যার জন্য কিন্তু এতগুলো ক্যাচ মিস হচ্ছে। তো কোনো মানে অজুহাত দেওয়া যাবে না, ফাইনালে এক একটা ক্যাচের মূল্য সাংঘাতিক, এবং ভারতকে জিততে হলে ক্যাচ তো ধরতে হবে, ফিল্ডিংটা একদম জমাটি করতে হবে। আমার মনে হয় দুবাই স্টেডিয়ামে যে রিং অফ লাইটসটা রয়েছে, দুবাই স্টেডিয়াম কর্তাদেরও ভাবতে হবে যে কেন এত দক্ষ ফিল্ডারদের ক্যাচ মিস হচ্ছে। তার মানে লাইটের প্লেসমেন্টে কোথাও গণ্ডগোল হচ্ছে। যেটা বলছেন যে ওই রিং অফ লাইটস, সেটা এমন জায়গা এত নিচুতে
যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যেটা অন্য স্টেডিয়ামে কিন্তু এই প্রবলেমটা হয় না। কাজে দুবাই যারা স্থাপত্যে এত পারদর্শী, তারা মানে একেবারে মরুভূমি থেকে নতুন একটা পুরো ইমারত দাঁড় করিয়ে দিতে পারে, তারা এটুকু করতেই পারবে। কাজে দুবাই মাঠে যখন এত বড় বড় ইম্পর্টেন্ট খেলা হয়, আশা করব ফাইনালে এমন কিছু না ঘটে যে একটা ওই রকম উঁচু ক্যাচ ফাইনালের ভাগ্যটা নির্ধারণ করে দেয়, সেটা খুব আনফর্চুনেট হবে। আর আমি চাইবো যে অভিষেক শর্মার ভালো ফর্মটা যদি ব্যাঘাত ঘটে যেন কালকের ম্যাচে ঘটে, যেন ফাইনালে না ঘটে। অবশ্যই অভিষেক শর্মা যে ছন্দে রয়েছেন তাতে এটা চলতে থাকবে, শো মাস্ট গো অন। এবং অন্যান্য ব্যাটাররাও, শুভমান গিল বা অন্যান্য যেসব ব্যাটাররা রয়েছেন তারা কন্ট্রিবিউট করবেন এবং ফাইনালটা এশিয়া কাপ ফাইনালে অবশ্যই আমি আসবো। তুমি তো ফ্যানদের মতো কথা বলছো। কথা নয়, এবং ইন্ডিয়ান টিম যেভাবে পারফর্ম করছে, অভিষেক শর্মা প্রত্যেকটা ম্যাচে ভালো রান করেছে বলে ইন্ডিয়ান টিম মোমেন্টামটা পেয়েছে। যেদিন রান হবে না সেদিন তুমি দমদম থেকে এসে ব্যাট করবে, সেদিন অন্য কেউ ঠিক খেলে দেবে, একদম ঠিক খেলে দেবে। এবং এশিয়া কাপ ফাইনাল ভারত জিতবে, তারপর জেতার পর এখান থেকে মানে পুজো দেখা শুরু করব। ষষ্ঠীর দিন রাতে ভারত জিতবে, প্রোগ্রাম হবে, শো হবে, স্টেডিয়াম বুলেটিন, তারপর পুজো দেখতে বেরোবো। দেখুন, জয়জ্যোতি আমার প্রতিশ্রুতি দিয়েছিল যে দমদম মাছের বাজারের দোকানি নাকি ইলিশ মাছ পাঠাবেন। আজ অব্দি ইলিশ কেন, আমি পুঁই শাকও দেখতে পাইনি। আমারই যাওয়া হচ্ছে না, তা আমি কি করে পাঠাবো? তবে অবশ্যই এরপরে গেলে সবসময় আমন্ত্রণ রয়েছে আমাদের দুজনেরই, তবে গেলে ইলিশ চিংড়ি যাই হোক না কেন অবশ্যই পাওয়া যাবে, এটা একদম নিশ্চিত। মানে যেতে হবে দমদম বাজারে, আমাকে যেতে হবে, আমাকে গিয়ে আনতে হবে, তবে আমারই যাওয়া হচ্ছে না। এই এত স্টেডিয়াম বুলেটিনের চাপ, শরীর খারাপ নিয়েও করতে হচ্ছে, এটাই মানে বোঝাতে পারছি না। যাই হোক, আপনারা ভাবতে পারছি না দেবী পক্ষে পড়েও যে একটা লোক কী সব কথাবার্তা বিভ্রান্তিকর বলতে পারে, জাস্ট ভাবা যায় না। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে জসপ্রীত বুমরা আবার কালকের ম্যাচে ফর্মে ফিরে এসছেন, সেটা একটা ভালো খবর। কারণ বুমরা উইকেট না পেলে এমন একটা ভাব তৈরি হয় যেন টেন্ডুলকার রান পাননি। 4 ওভারে 45 দিয়েছেন বুমরা, একটা ম্যাচে হতেই পারে যে একটা লোক উইকেট পায়নি, কিন্তু বুমরাকে যেন প্রায় যন্ত্র মনে করা হচ্ছে, যে তার জন্য ফেল করার অধিকার নেই। ব্যাটসম্যানদের আছে, তিনি ফেল করতে পারেন না। অবশ্যই, এবং এটা যেটা সচিনের ক্ষেত্রে হতো একটা সময় 90s-এর, সেটাই হচ্ছে বুমরার ক্ষেত্রে অনেক বোঝা। তবে কালকে জসপ্রীত বুমরা ফর্মে ফিরেছেন এবং ববি দেওয়ালকেও প্রশংসা করতে দেখা গেল। তাই আশা করবো যে এই ছন্দটাই ববি দেওয়ালকে কোত্থেকে পেলে তুমি? বলিউড সুপারস্টার কালকে ববি দেওয়াল ছিলেন। ঠিক আছে, এবার একটা ব্রেকে যাই, আর পারা যাচ্ছে না। অবশ্যই ফিরে আসছি বিরতির পর। একজনের নাম প্রায় শোনাই যাচ্ছে না জয়জ্যোতি, কিন্তু তিনি দূরে থেকে, লন্ডনে থেকেও কিন্তু আলোচনায় আছেন। তার নাম বিরাট কোহলি। আমি কালকে একটা নেটে খবর দেখলাম, সত্যি কিনা জানি না, যে বিরাট কোহলির সঙ্গে যে কোনো কমিউনিকেশন নেই, এটাতে নাকি ভারতীয় বোর্ড খুশি নয়। এটা তুমি মানে মনে করো ঠিক খবরটা? এটা হ্যাঁ, অবশ্যই মিডিয়ার তরফ থেকে খবর এসছে এবং বিরাট কোহলির সঙ্গে হ্যাঁ বলবে না। আমার প্রথম কথা হচ্ছে অজিত আগারকার নাকি ফোনে পাচ্ছেন না বিরাট কোহলিকে, বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এটা কোথাও একটা মানে মনে হচ্ছে যে এটা সঠিক নাও হতে পারে, কারণ যিনি চিফ সিলেক্টর তিনি বিরাট কোহলিকে মানে তার অ্যাক্সেস পাবেন না। এটাও কোথাও গিয়ে মনে হচ্ছে যেন এই খবরের কতটা সত্যতা রয়েছে আমি কাউকে ছোটো করছি না, তবে অজিত আগারকারের অ্যাক্সেস না পাওয়াটা বিরাট কোহলির কাছে, এটা খুব একটা ভালো লক্ষণ তো নয়। এবং বিরাট কোহলি এখনও পর্যন্ত যা খবর, যে তিনি তো এই হোয়াইট বল ক্রিকেট, ওডিআই ক্রিকেট খেলতে এখনও দৃঢ় প্রতিজ্ঞ, এবং পাখির চোখ রোহিত শর্মার মতো বিরাট কোহলিরও 2027 ওয়ার্ল্ড কাপ। বিরাট কোহলি কেন এনসিএতে এলেন না, এই ব্যাখ্যাটা এখন অবধি কিন্তু আমরা ভারতীয় বোর্ড বা সিলেক্টর কারুর কাছ থেকে পাইনি। এবং বিরাট কোহলি নিশ্চয়ই অভিমান হয়েছে, আমার মনে হয় কিছুটা খবরটা ঠিক। কারণ বিরাট কোহলি মনে হতেই পারে যে এত বছর ধরে আমি তোমাকে সার্ভ করেছি, তুমি আমাকে সম্মান দিয়েছো, হঠাৎ করে তুমি অস্ট্রেলিয়া ট্যুর থেকে আমায় চিনতেই পারছো না। অথচ আমার আমলে আমি 2011 ওয়ার্ল্ড কাপ বাদই দিচ্ছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ফাইনালে আমি সবচেয়ে বেশি স্কোর করেছি। আমি তারপরে ওয়ার্ল্ড টি20-তে আমি ফাইনালে রান করেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে রান করেছি। হঠাৎ করে তুমি আমার ক্যাপ্টেন্সি তো ভুলেই গেলে। এখন ভারত ইংল্যান্ডে 2-all করায় মনে হচ্ছে আমাকে আর রোহিতকে তোমরা কমপ্লিটলি ভুলে গেছো, এবং গোটাটাই যেন অপটিক্যাল ইলিউশন ছিল। এবং যারা ভুলে গেছেন তাদের মধ্যে জয়জ্যোতি ঘোষও পড়েন। না, বিরাট কোহলিকে ভোলার এত সহজ নয় বিষয়টা, রোহিত শর্মাকে ভোলার এত সহজ নয়। তবে আমি যেটা বলতে চাইছি যে অজিত আগারকার কমিউনিকেট করতে পারছেন না, অ্যাক্সেস পাচ্ছেন না বিরাট কোহলির, এটাতে আমার আপত্তি রয়েছে। অবশ্যই পাচ্ছেন না। এখন বিরাট কোহলি কী বলছেন বা তাদের মধ্যে কী কমিউনিকেশন হচ্ছে সেটা তারাই জানেন। তবে বিরাট কোহলি এখনও পর্যন্ত যদি নামে, তার ধারে কাছে কেউ নেই। এবং ওডিআই ক্রিকেট যদি আমাকে টিম করতে দেওয়া হয়, অবশ্যই বিরাট কোহলির নামটা প্রথমে লিখবো। 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়ান সিলেক্টর যে ক্যাপ্টেনকে ধরতে পারছে না, এই লেগেসি তো যুগ যুগ ধরে চলে এসছে। কৃষ্ণমাচারী শ্রীকান্ত কোনোদিন ধোনিকে ধরতে পারেননি, সন্দীপ পাটিল ধোনিকে ধরতে পারেননি,
রোহিত শর্মাকে একবার ধরতে অসুবিধা হয়েছে। তো এটা নতুন তো কিছু না ইন্ডিয়ান ক্রিকেটার। বিরাট কোহলি বেশ করেছেন, যদি অজিত আগারকারের ফোন না ধরেন। অজিত আগারকার তাকে তার ক্যাপ্টেন্সির দাবি বলতে গেলে খারিজ করে দিয়েছেন তিনি বা গৌতম গম্ভীর। সো ভারতীয় বোর্ড সেই অর্থে বিরাট কোহলিকে ইদানিংকালে ইংল্যান্ডে সিরিজ 2-2 হওয়ার পর বিরাট কোহলির কথা প্রায় কেউ বলছেই না। তাতে যদি তার অভিমান হয়ে থাকে এতটা ভারতীয় ক্রিকেটকে দেওয়ার পর, আমার তো মনে হয় সেটা জাস্টিফাইড। আপনারা কি বলেন? জয়জ্যোতি ঘোষ কি বলেন আমরা শুনেছি, উত্তর হ্যাঁ এবং না দুটোই দিয়েছে। আমি তো বলেছি যে এটা তাদের এই রোহিত শর্মা বিরাট কোহলিকে যথেষ্ট সম্মান দেওয়া উচিত এবং তাদের সঙ্গে অবশ্যই সঠিক কমিউনিকেশন করা উচিত। যদি এটা না করে থাকে বিসিসিআইয়ের তরফ থেকে এবং সেই ডিউ রেসপেক্টটা যদি না দেয়, তাহলে সেটা মানে এই সিলেকশন কমিটি বা সিলেকশন টিমের যে টিম রয়েছে এখন অজিত আগারকারের নেতৃত্বাধীন, তাদের দোষ। এবং আপনি ধোনির কথা বললেন, ধোনির একটা শ্রীনিবাসন ছিল। আমি জানি না বিরাট কোহলির মিঠুন মানহাস আছে কিনা, দুজনেই দিল্লির, একটা কানেকশন তো রয়েছে। তাই মিঠুন মানহাস যদি সঙ্গে থাকে তাহলে অজিত আগারকারের ফোন না ধরলেও কিছু আসে যায় না। শ্রীনিবাসনের সর্বাত্মক পাওয়ার ছিল, মিঠুন মান্নাসের যা পাওয়ার সেটা আমাদের চেয়ে একটু বেশি। এটা দারুণ ছিল। আবার এশিয়া কাপ ফাইনালে ফিরি, সূর্যকুমার যাদব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে আমাদের বোলাররা যদি 12 থেকে 16 বার ঠিকঠাক বল করে, কোনো টিমই আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নয়। অ্যাকচুয়ালি তাই ইন্ডিয়ান টিমকে জেতাচ্ছেন কিন্তু বোলাররা এবং অভিষেক শর্মা। এবার বোলারদের বল করাটা খুব ইম্পর্টেন্ট, অভিষেক শর্মার রান করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যদিও জয়জ্যোতি বলছে যে ওর কাছে নাকি 5-6 জন ব্যাটসম্যান আছে, অভিষেককে কোনো দরকার নেই। আমার মনে হয় অভিষেকের রানে এত অভ্যস্ত হয়ে গেছে ভারত যে ওই রানটা ছাড়া মুশকিল হবে। এবং অভিষেক শর্মা তো রোজ রোজ পরীক্ষায় পাশ করবেন না। আর আমার শুধু মনে হয় যে এই ধরনের খেলে ভাঙচুর করে দিয়ে তিনি একেবারে শিরোনামে চলে গেছেন, গোটা ক্রিকেট বিশ্ব ধন্য করছে। আমরা তো এই ধরনের খেলার সঙ্গে অভ্যস্ত নই ভারতে। সেবাগকে যদি আমরা দেখেছি, কি হবে যেদিন অভিষেক শর্মা পরপর 3টে ম্যাচে ফেল করবেন, তখন এই শটগুলোর জন্য এই লোকে তাকে গালাগাল করবে। জসপ্রীত বুমরাকে যদি একটা ম্যাচ খারাপ বল করার জন্য তারা তার উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে অভিষেক শর্মা তো কোন ছাড়। অবশ্যই। এবং আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, অভিষেক শর্মা প্রয়োজন নেই এটা কিন্তু আমি বলছি না, একেবারেই না। অভিষেক শর্মা যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে অন্যান্য ব্যাটারদেরও ক্ষমতা রয়েছে সেটাকে মানে যে শূন্যস্থানটা হবে সেটা পূরণ করে দেওয়ার। সূর্যকুমার যাদব কিন্তু রানই পাননি এই এশিয়া কাপে। আশা করি 50 করেছে পাকিস্তানের সঙ্গে, এই হচ্ছে তোমাদের প্রবলেম মেমরি। 50 করে জিতিয়েছে, ভুলে গেলে তুমি, হাঁটতে হাঁটতে হ্যান্ডশেক না করে ফিরেছে। ওই ম্যাচটা যে ক্রাইসিস হয়েছিল সূর্যকুমার যাদব 50 করেছেন। না, ধারাবাহিকতা বলছি, ধারাবাহিকতা সেভাবে কিন্তু নেই। ওই একটা ইনিংস খেলেছে ঠিকই, তবে আশা রাখবো যে ফাইনালে সূর্যকুমার যাদব তার তেজ দেখাবেন। এখনকার সাংবাদিকতা কি অবস্থা হয়েছে দেখেছেন, কালকের জিনিস ভুলে গেছে। পাকিস্তানের সঙ্গে লোকটা 50 করে জেতালেও ভুলে গেছে। না, পাকিস্তানের সঙ্গে জিতিয়েছে কিন্তু ধারাবাহিক তার আর বাদ বাকি ইনিংস। আপনাকে আমি দমদম বাজারে ফিশ যিনি করেন বিক্রেতা, ওর কাছে 5 টাকা বেশি নেবেন কেজিতে, কম নেবেন না। যে ধারাবাহিকতা দেখাচ্ছে সেই ধারাবাহিকতার সামনে মনে হচ্ছে যেন মানে সূর্যকুমার যাদব কিছুই না। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে, সেটা পুষিয়ে দেবে আশা করবো সূর্যকুমার যাদব ফাইনালের দিন। কুলদীপ যাদব এই টুর্নামেন্টে দারুণ খেলছেন। কুলদীপ যাদব এবং অভিষেক শর্মার মধ্যে ভারত যদি চ্যাম্পিয়ন হয়, আমি শিওরলি কেউ একজন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে। কুলদীপ যাদব বেশ কয়েকটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অভিষেক শর্মাই গোটা টুর্নামেন্টে সবচেয়ে প্রভাব ফেলেছেন। শুভমন গিল তাকে সঙ্গত করছেন। কিন্তু সব মিলিয়ে এখন অবধি অভিষেক এবং কুলদীপ এই দুটো, একটা সময় কুলচা জুটি নামকরণ হয়ে গেছিলো, এক্ষেত্রে কী নামকরণ হবে জানি না। কিন্তু ব্যাটিংয়ে একজন, বোলিংয়ে একজন। দেখা যাক ভারত ফাইনালে ষষ্ঠীর রাত্রিরে। আমার সঙ্গে জয়জ্যোতি ঘোষ অবশ্যই থাকবেন না, অন্য কেউ থাকবেন, আমরা রাত্রিরে শো করব। আজকের মতো যাচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবেন।